दुनिया मांगे अपनी मुरादे, मैं तो मांगू साजन, रहे सलामत मेरा सजना और सजना का आंगन। इसके सिवा दिल रब से कुछ भी चाहे ना, ये पगला है समझाने से समझे ना, ये पगला है समझाने से समझे ना। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নোগা লাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা কেন গাইলাম বলুন তো? কারণ আজকে যাকে নিয়ে এখন কথা বলছি সে আমাদেরকে কিন্তু এই জিনিসটা ফিল করিয়েছিল। সে বলেছিল যে আমার সাথে পাঁচটা বছর কি অন্যায় অত্যাচার কি অবিচার হয়েছে, সেগুলো সব আমি মুখ বুঝে সহ্য করেছি। তারপর যখন আমি মুখটা খুলেছি তখনও কিন্তু ঠিক ততটুকুই খুলেছি যাতে আমার সজনা আর তার পরিবারের কোনো ক্ষতি না হয়। রাত 3টে অবধি আমি থানায় বসেছিলাম, কিন্তু সেখানে গিয়ে আমার হাজব্যান্ড আর তার পরিবারের বিরুদ্ধে 498A মামলাটা করিনি। কারণ আমার যে সন্তান আছে তাকে সবাই রাস্তা দিয়ে যেতে গেলে বলবে, এই তোর বাবা তো একটা জেল ফেরত আসামি, তোর মাকে হেভি কেঁদিয়েছিল না, তারপর গেছিল না। তো সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এভাবেই বলতে হবে। অ্যাকচুয়ালি যাদের নিয়ে কথা বলছি তাদের তো ভাষাগুলো এরকমই, তো সেই জন্য বলছি। তো এরকম সে বসে যেদিন আর কি ফেটে গেছিলো, যার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিলো, তারপর সে যখন বেরিয়েছিল থানায় গিয়েও সে 498 কেস করেনি শুধুমাত্র নিজের স্বামী সন্তান আর তার পরিবারের ভালোর জন্য, তাই তো? আচ্ছা, তো বুঝতেই পারছেন ভিডিওটা এখন কি নিয়ে হচ্ছে। টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম, তো টিনের লেটেস্ট ভিডিওটা দেখলাম আর তার সাথে সাথে সাপ্লিমেন্ট হিসাবে ওর মায়েরও ভিডিওটা দেখে নিই। তো কারণ কিছু কিছু জিনিস বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, আজকে টিন যে টাইটেল থাম্বনেলে জিনিসটা লিখেছে ওর ভিডিওর, সেখানে লিখেছে কি 20 লক্ষ তো কি 20 কোটি টাকা দিলেও আমি ছেলেকে ছাড়া অন্য কোনো কথা ডিভোর্স নিয়ে এগোবই না। তো সবার আগে প্রশ্ন একটাই আসে সবার মনে, যে এই ছেলেকে নিয়ে এত সংঘর্ষ করতে হচ্ছে কেন? যে যার ওপর তোমার অধিকার, সেই অধিকার তুমি ছেড়ে দিয়ে আসলে কেন? তারপরেও যখন তোমাকে সেই অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তুমি ফিরিয়ে নিলে না কেন? কেন নিলে না? এমনকি একবারও তার কথা তোলনি। তার অজুহাত কি দিয়েছ? নাকি কোর্ট থেকে বারণ আছে। তো সেই কোর্ট থেকে বারণ আছে সেটার কিন্তু প্রমাণ দেখাতে হবে, কারণ এখন ও নিজে প্রমাণ চাইছে। এটা যদি নিজেরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আউট অফ দ্য মানে ক্যামেরা ব্লগ না করে যদি নিজেরা নিজেদের মধ্যে ফোনে বা উকিলের মাধ্যমে ফোন করে একে অপরের কাছে প্রমাণ চাইতো, মানে এই স্ত্রী যদি তার স্বামীর কাছে প্রমাণ চাইতো যে বলো কোথায় আমি 20 লক্ষ টাকা দিয়েছি, বা এই যে ওর কাছে সো কল্ড সমাজসেবিকা, সেই সমাজসেবিকা যে কতটা সো কল্ড সে তো ভালো করেই বুঝতে পারছে, কারণ ওর আসল রূপগুলো বারবার আমাদের চোখের সামনে নিয়ে চলে আসছে। এমন খচান খচেছে, এমন মির্চি লেগেছে, দেখেছেন আমি মির্চি লাগিয়েছিলাম, তারপর এই সঙ্গীতা দিয়েও একটা এমন কথা এমন তথ্য আপনাদের সামনে ছুড়ে দিয়েছে, যে কথাটা বলে দিয়েছে ও ভাবতেও পারেনি যে এই জিনিসটা বেফাঁস সবার সামনে চলে আসবে। সেই জন্য এখন কি করতে হবে? সেই জন্য একদম হাতে কান্ডারি হয়ে সামনে এসে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে এই মহিলা ধপবাজ। তো যদি সত্যিই সেই মহিলা ধপবাজ হতো তাহলে এত মানুষের এত দিকে কি এনাকে নিয়ে মানে চিন্তা হতো? চিন্তা করে দেখুন না, যারা আমরা জেনেই যাই যে ধপবাজ ফালতু বকে অনেকেই আছে, তাদের নিয়ে আমরা মাথা ব্যথা করি, একবার দুবার বুঝে যাই, তারপর আর কিন্তু কোনো কিছু বলি না। কিন্তু এই মানুষটিকে দেখছি যে প্রত্যেকটা মানুষ তাকে ধপবাজ সাজানোর চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবারই কিন্তু ফেল হচ্ছে। তো যাই হোক, এরকম আরও একটা ভিডিও আমার কাছে লিঙ্ক এসছে, আমি দেখেছি, সেটা নিয়ে অবশ্যই TGM ইপসিতা এক্সক্লুসিভ ওই চ্যানেলে কিছু কথা বলবো। একজনের ভিডিও দেখলাম যে কিনা এই ম্যাডামের কাছেই কাজ করতো, তো তার ভিডিওর মধ্যে থেকে আমার বেশ কিছু কথা বলার আছে। তো যাই হোক, এখন চলে আসি টিন যে 20 লক্ষ কেন 20 কোটি টাকা দিলেও আমি ছেলের প্রসঙ্গ ব্যতীত ডিভোর্স নিয়ে কথা বলবো না। তো সবার আগে একটা কথা চিন্তা করে দেখুন, ক্রোনোলজি মানে কি? ঘটনাক্রম। আমাদের সব কিছু জানতে গেলেই ঘটনাক্রম দেখতে হয়। যখন বেরিয়ে এসেছিলো নিজে 17 তারিখ নিজে বেরিয়ে এসে যখন থানায় গেছিলো
তখন থানা যদি তাকে বের করে দেওয়া হতো তাহলে তো সে সেই মর্মে একটা কোনো কমপ্লেন করতো, সাধারণ একটা জিডি করতো যে দেখুন এই ব্যাপার, আমাকে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। এরকম নিশ্চয়ই কিছু বলেনি। তার প্রমাণ কে দেবে? যখন সাক্ষী প্রমাণ হবে নিশ্চয়ই থানা থেকে তারা কি বলেছে, এরা এসে কি বলেছে অলিখিতভাবে, লিখিত কোনো অভিযোগ আমার মনে হয় সেদিনকে তারা দেয়নি। শুধুমাত্র ফোনে ওদের ভয় দেখিয়ে, খানিকটা ভয় দেখিয়ে জিনিসটা ধামা চাপা দেওয়ার জন্য, যাতে কোনো জিনিসটা সোশ্যাল না হতে পারে, এই সোশ্যাল মিডিয়ায় এর কালাকারতুত না আসতে পারে, সেই জন্য সন্দীপদের ভয় দেখিয়েছিল, আর কিচ্ছু করেনি। কারণ 498A মামলা করার মতো যার পজিশান থাকবে সে করবে না, এটা হতে পারে না। কারণ সবচেয়ে বড় কথা, থানায় যখন সে যাবে তার চেহারার মধ্যে যদি 498-এর যেটা আসল, যেটা আর কি মানে শারীরিক অত্যাচার, সেই শারীরিক অত্যাচারের যদি নমুনা স্বয়ং এই প্রশাসনের মানুষরা দেখে, তারাও কিন্তু তাকে জোর করে ইনসিস্ট করে ঠিক সেটা দিয়ে করাবে। কিন্তু সে ভালো করে জানে যে আমি এখন যদি মামলাটা করতে যাই, সঙ্গে সঙ্গে কী হবে, আমাকে মেডিকেল টেস্ট দিতে হবে, আমার শরীরে সমস্ত মেডিকেল টেস্ট দিতে হবে যে কোথায় কোথায় কী কী অংশে কোথায় তার ব্যথা লেগেছে, কোথায় তার চোট আছে, সেটার ভিত্তিতেই কিন্তু 498 মামলা তারা আর কি সেটা এফআইআর করবে আর সেটাকে নথিভুক্ত করবে। কিন্তু সে জানে যে শুধুমাত্র এই যে এখানটা হাতে ছড়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু তার দেখানোর নেই, সেই জন্য চালাকি করে সে সেই সময় করলো না, শুধু মুখে মুখে বললো আমি চাইলে করতে পারতাম। তাহলে সত্যিই যদি চাইলে করতে পারতো, মানছি, চাইলে করতে পারতো, কিন্তু তার জন্য তাকে প্রমাণ দিতে হতো, প্রমাণ ছিল না, তাই জন্য চেপে গেছে। তো যদি সত্যিই চিন্তা করে দেখুন, ওর মানে বাচ্চা স্বামীর কথাই চিন্তা করলো, তো তাহলে চিন্তা করে দেখুন যে মেয়েটি যেদিনকার ঘটনা, আসল ঘটনা, সেই সময় জানবেন যে একটা যে রাগ, সেটা তো আস্তে আস্তে মানুষের থিতিয়ে যায়, তাই না? থিতিয়ে যায় যখন কোনো ঘটনা এক্ষুনি আপনার সাথে হয়েছে, আপনার সেইটার যে রিয়াকশানটা, তারপরে যদি বেশ কয়েকদিন পর সেই সেম জিনিসের যদি রিয়াকশান আপনার কাছে চাওয়া যায়, আপনি কি পারবেন দিতে? পারবেন না। তো সেই সময় সে রাগ সম্বরণ করে 498A করলো না, 3 না 6 মাস পর সে 498A একটা 3 মাস পর মনে হয় মিথ্যে মামলা করলো। তাহলে সত্যিই যে বাচ্চার কথা ভাববে, পরের কথা ভাববে, সে তাহলে কেন করবে 498 মামলাটা, কেন করবে, তাই না? তো এটা পুরো মানে সোচি সমঝি একটা চাল। কারণ 3 মাস পরে গিয়ে যদি ও এই কেসটা করে, তখন ওকে আর সবাই জানবে, যে ডাক্তাররা জানবেন যে মেডিকেল টেস্টে কিছু ধরা পড়বে না, কারণ 3 মাস আগের ঘটনা, যদি কিছু মারধর দেওয়াও হয়েছে, তার কিন্তু দাগ বলুন সমস্ত কিছু মিলিয়ে যাওয়ার কথা, যদি একান্ত মানে সেই মানে ছুরি কাচি না চালানো হয়, তাই তো? তো সেই জন্য মানে একদম প্ল্যান মাফিক সময় দিয়ে তারপর ও করলো 498A কেস। তো যাই হোক, সেখানে কি হলো, একটা হিয়ারিংয়েই সন্দীপরা পেয়ে গেল বেল, জাস্ট একটা হিয়ারিং, তার এগেনস্টে বেল পেয়ে গেল। সাধারণত 3 মাসের আগে বেল হয়ই না, হওয়ার কথা নয়। আগে তো আরও কড়াকড়ি ছিল, তো মানে আগে তো কিছু জাস্ট একটা কমপ্লেন দেবে, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে চলে আসবে, অ্যারেস্ট, 3 মাস তুমি থাকো, তারপর গিয়ে সব দেখা যাবে, এরকম ছিল কড়াকড়ি। তো এই আইনটার এত মিসইউজ করেছে কিছু মেয়েরা, হ্যাঁ, মিথ্যা তাদের শ্বশুরবাড়িকে ফাঁসানোর জন্য, সেই জন্য কোর্ট, থানা, পুলিশ সবাই কিন্তু বাধ্য হয়েছে এটা নিয়ে ভাবতে যে কিছু মেয়ে তারা মিথ্যে নিজেদের স্বার্থে এই ধারাটাকে ব্যবহার করছে, তাই জন্য তারা শিথিল হয়েছে। আগে সব দেখে, ইনভেস্টিগেট করে, তারপর গিয়ে অ্যারেস্ট করে, মেডিকেল টেস্ট করায়, তারপর গিয়ে অ্যারেস্ট করে। যে শারীরিক মানে যন্ত্রণার কথাই তো বলে, তো শারীরিক আগে মেডিকেল হয়, তারপর গিয়ে আর কি কেস হয়। তো সেটার জন্যই সেই ফাঁদেই পড়ে সে সময় সে করতে পারেনি, কিন্তু 3 মাস পরে করেছে। তাহলে সেই সময় যেটা বলেছিল সেটা সম্পূর্ণ মিথ্যে কথা, যে আমি আমার বাচ্চার কথা ভেবে এটা করিনি, যে বাচ্চার বাবাকে জেলখাটা আসামি বলবে। তাহলে 3 মাস পর বাচ্চার বাবা তো আর পাল্টে যায়নি, বাচ্চার বাবা তো সেম ছিল, তাহলে সেক্ষেত্রে বলবে না যে তোর বাবা জেলখাটা আসামি? বুঝতে পারছেন কীরকম মিথ্যেবাদী। তো যাই হোক, এর মিথ্যের প্রচুর নমুনা তো দেখিয়েছি আমি। তো আজকে ব্লগ দেখলাম, ওর ব্লগ এখন মানে শুধু ঘোরার ব্লগ, কারণ ঘরের মধ্যে সব কিছু দেখাতে পারে না। তো একটা জিনিস অবাক হয়ে গেলাম, যে এই মেয়ে যে কিনা 5-5টা বছর সংসার করে এসছে, সে পায়ের ওপর পা তুলে বসে শুধু টাইম টু টাইম খাচ্ছে আর নিজে ভিডিও করছে, আর তার যে মা, সে দিন রাত তার বৌমাটাকে বেচছে। আচ্ছা, এই সময় আপনাদের মনে হয় না যে এই যে টিনের মায়ের
যে ব্লগ, সেই ব্লগটার মধ্যে সে সারাক্ষণ শুধু তার বৌমাকেই দেখে যাচ্ছে, বৌমাকে দিয়ে হ্যাঁ এই ফুলটা দেখো, ওই ফুলটা দেখো, ওই পাতাটা দেখো, রান্না করো, রান্না করো। আজকে দেখলাম সেই যে কচুরলতিটা নিয়ে এসেছিলো বৌমা কুটছে, আর তার কোটা দেখেই বুঝলাম যে এগুলো ওর অভ্যেস আছে, ও এগুলো জানে। আজকে পাঁচটা বছর সংসার করে যে তাকে যদি এখন ওই কচুরলতিটা কুটতে দেওয়া হয় না, সে পারবে না। কারণ না তাকে তার মা শিখিয়েছে, আর না তার শাশুড়ি তাকে শিখিয়েছে, কেউই শেখায়নি। সে শুধুমাত্র নিজে ওই যেরকম ব্লগিং করা সেরকমই ব্লগিং করতো। এখানে মেয়েটা যে মানে টিনের যে বৌদি, তাকে দিয়ে ব্লগিংও করাচ্ছে, তাকে দিয়ে খাটাচ্ছে, সমস্ত কিছু করাচ্ছে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে। মেয়েটির কষ্টটা কেউ দেখে না। আজকে 1 বছরও হয়নি, সারাক্ষণ এই ননদ আর শাশুড়ি প্রত্যেকটা সময় ওদের সাথে, শুধু রাত্রে শুতে যাওয়া ছাড়া, শুধু মানে বিছানায় রাত্রে দুপুরবেলা আর রাত্রিবেলা যে শোয় ওইটুকু ছাড়া সারাক্ষণ এই বৌমার ওপর মনিটর করে আছে। ওর কোনো পার্সোনাল লাইফ বলে কিছু নেই। ওকে তো একটা পার্সোনাল ফোনও মনে হয় দেয়নি, কারণ জানে পার্সোনাল সব কিছু দিয়ে, স্বাধীনতা দিয়ে যে কী ফল হয় সে তো মেয়ের ক্ষেত্রে দেখছে। 1 বছর হয়েছে, এদের হাজব্যান্ড ওয়াইফের মনে হয় না যে আমরা একটুখানি একা একা যাই, কোথাও একটু ঘুরি? ইচ্ছা করে, কিন্তু পয়সার সঙ্গতি নেই, তো সেই জন্য কিছু করেনি। আর সুযোগটা কে নিচ্ছে? এই শাশুড়ি আর ননদ। শাশুড়ি সারাক্ষণ তার মোবাইলে তার বৌমাকে বেচছে, আর ঠিক তেমনি এই ননদটাও। আর সারাক্ষণ ওদের মাঝখানে থেকে প্রত্যেকটা জিনিস, মেয়েটা একটা কিছু বললেই হলো সঙ্গে সঙ্গে সেটাতে খুঁত ধরা শুরু করে দেবে, সঙ্গে সঙ্গে। সেদিন দেখেছিলেন টপ নিয়ে বলেছিল, সঙ্গে সঙ্গে বলে দিল, এরকম প্রত্যেকটা সময় করে। তাহলে এই সময় ওদের মনে হচ্ছে না যে আমরা ওদের প্রাইভেসি কোথাও না কোথাও খর্ব করছি? মেয়ের কথা চিন্তা করে, সে তার বৌমার কথা চিন্তা করে না। শ্বশুরমশাই তার নিজের মেয়ের শারীরিক চাহিদা বোঝে, সে তার বৌমার মানসিক চাহিদাটা বোঝে না? যে তার মনে হয় না যে একটুখানি আমি আমার হাজব্যান্ডের সাথে একা একা একটুখানি ঘুরি, আমরা নিজেদের মতো করে সময় কাটাই, এরকম মনে হতে পারে? সেটাই শ্বশুরমশাই বোঝে না। না, এই শ্বশুরমশাই শুধুমাত্র শারীরিক খিদেটাই বুঝতে পারে। হায় রে, আশা করি নিজের বউয়েরটাও চিন্তা করে, মানে ওই যে সূর্য প্রণাম, বউ যে সবসময় সূর্য প্রণাম করে না, সেটাই বলছি যে সূর্য প্রণাম করতে হয়, তো নিশ্চয়ই নিজের বউয়েরটাও বুঝেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সারাক্ষণ এদের প্রাইভেসি নষ্ট করছে। তো যাই হোক, ওদের খাওয়া দাওয়া রান্না আজকে দেখলাম দুটো একই, যা মায়ের চ্যানেলে দেখলাম তাই মেয়ের চ্যানেলে, ফুলও যা মায়ের চ্যানেলে তাই মেয়ের চ্যানেলে। তো গেল কোথায়? হাসনাবাদ। সেখানে দেখলেন যেই চুড়িগুলো পরে গুজরাট ঘুরে আসলো, সেইটা আবার চেঞ্জ করে অন্য নতুন নিয়ে নিল। মানে এই দোকানটা ভালো করে চিনে রাখুন, যেখানে কিনা ওই জিনিস 2 দিন ইউজ করে আবার ফেরত দিয়ে অন্য নিয়ে নেওয়া হয়। ওই ফেরত দেওয়া মালটা আবার আপনাকেও নতুন করে হয়তো বিক্রি করে দেবে। তো ওইখানকার এলাকার যারা আছেন তারা এই দোকানটা ভালো করে চিনে রাখুন। এখানে এরকম ঘাপলাবাজি হয়, 2 দিনের জন্য জিনিস নিল, তারপর আবার সেটাকে ফেরত দিয়ে নতুন জিনিস নিয়ে নিল। তো যেটা ফেরত দিল সেটা আবার আপনাকে নতুন হিসাবে দেখাবে, আপনি হয়তো সেটা কিনবেন, কিন্তু ওটা 2 দিনের কারোর ইউজ করা জিনিস। তো যাই হোক, দেখলাম একটা ব্যাগ, যে ব্যাগটা নিয়ে গেছিলো সেই ব্যাগটা ছিঁড়ে গেছে। বলে এমন কিছু কমা নয়, কিন্তু তাও জিনিসটা ছিঁড়ে গেছে, ব্যাগের হ্যান্ডেল ছিঁড়ে গেছে। বাবা, ওইটুকু একটা ব্যাগ 1 দিন ব্যবহার করাতে ছিঁড়ে গেল, মানে ওই ব্যাগটার মধ্যেই কি ফোকলাকে ঢুকিয়েছিল নাকি পুরো দুমড়ে মুচড়ে? মনে হচ্ছে সেটাই, নাহলে একটা ব্যাগ ওরকম 1 দিনের মধ্যে ছিঁড়ে যেতে পারে? কি এমন নিয়েছিল বুঝতে পারছেন না? একদম মনে হচ্ছে আরে ক্যাশ টু ক্যাশ, নগদ টু নগদ মনে হয় দিয়েছে, পুরো একদম দিয়েছে, ব্যাগের মধ্যে ভরে নিয়ে আসতে গেছে, আর ব্যাগ ছিঁড়ে গেছে, অনেক নিয়ে এসছে, বুঝতেই পারছি। তো যাই হোক, ওটা বললো যে ঠিক করাতে হবে। তো ওই হাসনাবাদে যাওয়া মানেই তো এটা ওটা কেনাকাটি আর টুকটাক খাওয়া দাওয়া। তো বাড়ি ফিরলো। তো আজকে দেখলাম বেশ কিছু কসমেটিক্স কিনেছে। সেটা কিসের জন্য? না, মেকআপ করবে। তো কোনো একটা প্রমোশন আছে যার জন্য একটু মেকআপ করার প্রয়োজন আছে। আর তার সাথে কিনলো কি? পলা বাঁধানো। ঠিক পলার বাঁধানোটার সম্পর্কে বললো যে এটা স্বর্ণকারের দোকান থেকে কিনেছি, এটা কিন্তু মানে ইমিটেশন নয়, আমাদেরকে বুঝিয়ে দিল। তো এবার আসি ভাইরাল পলার সম্পর্কে। তো সাইডে দেখুন, আমি একটা স্ক্রিন রেকর্ডিং আপনাদের সাথে শেয়ার করছি। আমার যেহেতু আইডিয়া কম, তাই জন্য আমি একটু গুগল করলাম যেগুলোর দাম কীরকম হতে পারে। তো এখানে দেখুন, কোনোভাবেই কিন্তু ওই 1200-1500 নিচে এখানে কোনো রকমভাবে এই ভাইরাল পলা নেই। টিন যেটা দেখালো, যেটাও কিনেছে, সেটা কিন্তু বেশ ভালো, মানে কাজযুক্ত। সাধারণ একটা গোল্ড এরকম তার যাবে, সেটার দামে 1200 টাকার নিচে হয় না। তো বুঝতেই পারছেন, আমি এখানে দেখলাম যে সাধারণ
প্লাস্টিকের ওই পলা ডিজাইন, সেটা 600 টাকা বলে আমার চোখ গেল, দেখলাম প্লাস্টিকের আর সেটা ইমিটেশন, এমনকি গোল্ড প্লেটেড, সেটারও এক পিসের দাম প্রায় 300 টাকা। তাহলে কি করে 900 টাকায় ওর এই পলা বাঁধানোটা হতে পারে? সম্ভব? সম্ভব নয়। তো বুঝতেই পারছি যে এই জেঠু, মানে যেখান থেকে ওরা এই স্বর্ণ আর কি সব জিনিসপত্র বানায়, এই জেঠুর মনে হয় তাহলে নিশ্চয়ই অন্য কোনো বিজনেস আছে। আর এই সোনার যে দোকান সেটা জাস্ট ফর শো, ওটা শো, তার তলায় মনে হয় উনি অন্য কোনো ব্যবসা করেন, সেই জন্যই এত কম টাকায় এই জিনিসগুলো দিতে পারেন। তো আমি আগেই বলেছিলাম যে ওখানে ওদের বারবারই যেতে হয়, মনে হয় কিছু জিনিস দেওয়া আছে, যখনই কোনো না কোনো একটা কোনো ডিল হয়, ফোন আসে, তখনই মা বেটি যায়, সেখান থেকে আর কি যা নেওয়ার নিয়ে নেয় ভাঙা গড়ার খেলায়। তো এই যে বললো 900 টাকা, যেটা সম্পূর্ণ ঢপ। আমাদের এই ওয়াইটি পরিবারে একজন, সে কিছুদিন আগে তার এক আত্মীয়র জন্য এরকম পলা কিনেছে, বলল যে যেটা দেখিয়েছে টিন তার চেয়ে আরও অনেক হালকা কাজের, সেটাই ওনার কাছে দাম নিয়েছে 1700 টাকা। 1700 টাকা, তাহলে কি করে ওর এটা 900 টাকায় ও পেতে পারে? তাহলে বুঝতে পারছেন তো, পুরনো সোনার দাম কিন্তু অনেক হাই। এই যে নতুন সোনাগুলো, এগুলো সব 22 ক্যারেট দিনের সোনা, সেগুলো কিন্তু সব 24 ক্যারেটের হতো। মানে তার আলাদাই ব্যাপার, তার যে কোয়ালিটি আলাদাই ব্যাপার। এটুকু বুঝলাম যে স্বর্ণকারের দোকানে কিন্তু যাতায়াতটা বন্ধ কোনো মতো করতে পারছে না, সেটা কিন্তু চালু রয়েছে। তো মানে এখনও বেশ কিছু জিনিস হয়তো রয়েছে আর কি ভাঙা গড়ার খেলা করার জন্য, যেটা আর কি লাগবে। তো যাই হোক, সেখান থেকে এসে একটা সাজলো, আর সেখানে বললো বাহ টমাটার বাড়ি মজেদার, মানে অ্যাকচুয়ালি গালগুলো বলছে ফোলা ফোলা লাল করে দিয়েছে, তাতে টমেটোর মতো লাগছে না, টমেটোর মতো লাগছিল না গালগুলো। সেই হ্যালোউইনের যে একটা কুমড়ো হয় না, কুমড়োটাকে সাজিয়ে হ্যালোউইনের ভূত বানায়, ওই কুমড়োগুলো ফোলা ফোলা গাল এরকম লাগে, ওই রকম লাগছিল। ওটা টমেটো লাগছিল না, হ্যালোউইনের ওই কুমড়োগুলো লাগছিল। তো যার ভেতরে আলো দিয়ে প্রদীপ ওদের ওখানে মোমবাতি দিয়ে আর কি সাজায়, ওই কুমড়োটার মতো লাগছিল। তো যাই হোক, আজকে যখন ওর মায়ের ভিডিওতে দেখছিলাম, সকাল সকাল এরা উঠেছে, মানে শাশুড়ি আর বৌমা। তো শাশুড়ি বৌমাকে বলছে যে সুন্দর করে 1 কাপ চা করো তো দেখি, আমাদের জন্য, দুজনের জন্য 2 কাপ চা করো। তো বৌমা বলছে যে চা তো আমি ভালো করতে পারি না, আমার চেয়েও ভালো করতে পারে কে না বাপি, মানে আমাদের আউ অশুভ শক্তি, সে হচ্ছে কি চায়ের গুরু। তো ওকে চা করা শিখিয়েছে। এখানে শাশুড়ি বলে দিল যে হ্যাঁ তো তুমি গুরুর কাছে শিখেছো, তুমি তো শিষ্য, তুমিও ভালো করতে পারো, করো করো করো। কারণ জানে তার মেয়েকে কি ডাকবে, ডেকে চা করাবে, তার মেয়েও তো নাকি খুব ভালো চা করতে পারে, সে নিজেই ঢাক পিটিয়েছে, কিন্তু তার এই মায়ের তো ক্ষমতা নেই তার মেয়েকে ডাকার, সেই জন্য পরের বাড়ির মেয়ে তাকে সকাল সকাল তুলে তাকে দিয়ে চা করেছে। চিন্তা করে দেখুন তো, বলল একটা ডায়লগ যে বৌমার হাতে 1 কাপ চা সকাল সকাল কি ভালো লাগে। সত্যি কথা, কিন্তু এটা পাওয়ার ভাগ্য শুধুমাত্র কিছু শাশুড়ির আছে, যে শাশুড়িরা বৌমাদের ট্যাকেল করতে পারে, যেমন কিনা এই অমাবস্যা। নাহলে চিন্তা করে দেখুন, আমাদের বাতকুল্লায় যে শাশুড়ি আছে, তারও নিশ্চয়ই কোনোদিনও মনে হয়েছে যে বৌমার হাতে যদি সকাল সকাল 1 কাপ চা পেতাম তাহলে কত ভালো হতো। পেয়েছে কি? কোনোদিনও পায়নি। এদিকে দেখুন রুমালির যে শাশুড়ি, সে কি কোনোদিনও পেয়েছে? মানে আমি পুরো কথা বলছি, একসাথে থেকে যে বৌমার হাতে রোজ সকালবেলা 1 কাপ করে চা খাওয়ার সুযোগ পেয়েছে। যখন বৌমার বাড়িতে বেড়াতে গেছে সেই সময় দেবে, সেটা তো আলাদা ব্যাপার, সেটার কথা বলছি না, কিন্তু থ্রু আউট তার কাছে থেকে তার সেবা পাওয়া, 1 কাপ রোজ সকালবেলা করে 1 কাপ চা খাওয়া, এই আনন্দটা কি রুমালির শাশুড়িও পেয়েছে? পায়নি, কিন্তু পায়নি। এদিকে চিন্তা করুন, ওই যে ঘোনা বাড়িতে যে বসে রয়েছে আমাদের কাকার যে বৌমা কাকিমা, তারও তো হয়তো ইচ্ছা হয় যে বৌমার হাতে সকাল সকাল একবার চা খাই। ওই যখন যায় হয়তো, হ্যাঁ আমি তো আছি, ঘোনা বাড়িতে আছি, সেখানে হয়তো এখন হয়তো কিছুদিন খাওয়ায়, মানে নাও খাওয়াতে পারে। শুনেছি ওখানেও তো নাকি তার চোপা আসল রূপ দেখিয়ে দিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, সব শাশুড়িদেরই শখ থাকে, কিন্তু শখ পূরণ তাদের হয় না। একমাত্র সেই সব শাশুড়ি যারা কিনা বৌমাদের ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, তারাই এই সুযোগ সুবিধাটা পায়। তো রান্না দেখলাম যে অর্ধেকটাই সব ব্যবস্থা কিন্তু করে দিয়েছে এই ধানি লঙ্কা, আর 2-1টা ক্ষেত্রে হাত নাড়িয়েছে কে? অমাবস্যা। বাদবাকি কিন্তু ভাজা ভুজি যা করার সব দেখে বোঝা গেল যে এই বৌমাকে দিয়ে করেছে। আর বৌমা কাজ করছে, ওই ছোট মেয়ে
ওর চেয়ে তো অনেক ছোট, মানে এই টিনের যে বৌদি সে তো টিনের চেয়ে অনেক ছোট, সে কাজ করছে আর এখানে গালফোলা গোবিন্দর মা বসে বসে চা খাচ্ছে করে, আমরা জগাইমা দাই, দাদার সাথে বলছে আমরা জগাইমা দাই, বসে আরও মানে ওই ফোলা কতর আরও ফোলাচ্ছে। বলছি এরকমভাবে কেন বলুন তো? আমাকে বলবেন না এসে যে তুমি কি, আমার চেয়ে ও অনেক বয়স কম, ওর জীবন এখন শুরু, আমার এখন শেষের পথে যাচ্ছে। তাই জন্যই বলছি যে আমি এখন মোটা হই ঝোটা হই যাই হোক কোনো ব্যাপার না, কিন্তু ওর লাইফে ওরকমভাবে থাকাটা ওর অসুস্থতার কারণ। তো যাই হোক, যে জিনিসপত্রগুলো দেখালো সেগুলো কেনার পর তারপর আসলে কিছু কথা বলতে, সেই কথাটাই আসল কথা, যে এই যে কথাটা একটা শোনা যাচ্ছে যে 20 লাখ টাকা, সেটা ও নাকি চায়নি, বলছে প্রমাণ দেখাও। কিসের প্রমাণ? তুমি প্রমাণ দেখিয়েছো? তুমি প্রমাণ দেখিয়েছো? এর আগে তুমি যখন বলছিলে যে আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমি ডিভোর্স দিতে চাই, আমি আর কিছু চাই না, আমি ডিভোর্স দিতে চাই, ও ওর মতো থাকুক, আমি আমার মতো থাকবো, এটা বলেছিলে তুমি। তখন বলেছিলে আমি কোনো দাবি দাওয়াও করবো না, আমায় জাস্ট মুক্তি দেওয়া হোক, আমাকে ডিভোর্স দেওয়া হোক। তো সেটাতে সন্দীপ রাজি হয়েছিল, কিন্তু কয়েকটা শর্ত রেখেছিল। সেই শর্ত কি? সেই শর্তটা হচ্ছে গিয়ে, এক তো সীমার নামে যে কেস করেছো সেই কেস তুলে নিতে হবে, আর হচ্ছে গিয়ে ছেলের সম্পর্কে তুমি আর কোনো কিছু বলতে পারবে না, তুমি ছেলে নিয়ে কোনো দাবি দেওয়া তুমি করতে পারবে না, এটা ছিল। তুমি কিন্তু রাজিও হয়ে গেছিলে, সেই মর্মে রাজি হয়ে গেছিলে, এটা তোমার ভিডিও থেকেই বলছি, সেই মর্মে রাজি হয়ে গেছিলে তোমার ভিডিও থেকে বলছি। কারণ যেদিন আতা মাজি সাটাকলি বলে তুমি ভিডিওটা করেছিলে, সেখানেই তুমি পরিষ্কার বলেছিলে যে না, আর আমি কোনো সেটেলমেন্টে আসবো না। তার মানে তুমি সেটেলমেন্টে এসেছিলে, তোমার তরফে তোমার বক্তব্য ছিল যে ওই যে 5 লক্ষ টাকা সেইটা তোমাকে ফেরত দিয়ে দিতে হবে, তাহলে তুমি সন্দীপের সমস্ত যে দাবি দাওয়া আছে সেগুলো মেনে তুমি ডিভোর্স দিয়ে দেবে। এগুলো কোথাও লিখিত হয় না, এগুলো কোনো লিখিত হয় না। তুমি বলছো যে সন্দীপ তোমার চ্যানেল হাতিয়ে নিয়েছে, সন্দীপ চ্যানেল হাতিয়ে নিয়েছে কি? সন্দীপ সেই চ্যানেলটা খেটে দাঁড় করিয়েছে, যে দুটো চ্যানেল, তার মধ্যে থেকে একটা চ্যানেলের ইমেল আইডি দিয়ে তোমাকে স্ট্রাইক দিয়েছিল বলে তোমার একেবারে কি বলবো, মাথা খারাপ হয়ে গেছিলো, এমন সটকে গেছিলো যে আইসক্রিম খেয়েও মাথা তোমার ঠান্ডা হবে না। সেই মাথা গরমে তুমি অনেক কিছু কথা বলে দিয়েছিলে যে না, আমি আর কোনো সেটেলমেন্টে আসবো না, আমি আর কোনো কিছু চাই না, হ্যাঁ আমার চ্যানেল বন্ধ করে দিবি। ওকে বলেছিলে চুল্লু খেয়ে উল্লু খেয়ে হয়ে থাকিস, তার প্রমাণ দিতে পারবে? প্রমাণ দিতে পারবে? তোমার সম্পর্কে সন্দীপ যা যা বলেছে সব তার কাছে প্রমাণ আছে। তুমি কীরকমভাবে কার সাথে কি চ্যাটিং করেছো, তার সাথে দেখা করেছো, কি করেছো, তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি তাকে ভালোবাসো, তোমাকে জায়গায় জায়গায় দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে, তোমাদেরকে পরিচিত মানে চেনে এরকম প্রচুর মানুষ আছে, দরকার পড়লে তারা কিন্তু এসে সাক্ষীও দেবে। আদালতে তো গোপন জবানবন্দি নেওয়া হয়, তুমি জানতেও পারবে না, যখন কেসের ডেট যখন সামনে তখন দেখবে যে আচ্ছা এই মানুষটা এসে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। কিন্তু পারবে? সন্দীপের বিরুদ্ধে এরকম কোনো কথা তুমি কেউ সাক্ষী দিতে পারবে? ওর 1 গ্রাম লোক ওর পাশে এসে দাঁড়াবে। যখন রিকভারি করেছিল তখনও, তোমরা করতে গেছিলে তখনও 1 গ্রামের লোক এসে ওদের পাশে দাঁড়িয়েছিল। সেদিন এদিক থেকে ওদিক হলে তোমাদের অবস্থা টাইট হয়ে যেত। শুধু সন্দীপ ট্যাকেল করেছে তাই জন্য, শুধু সন্দীপ আটকে রেখেছে তাই জন্য, না হলে সেই দিনই তুমি বুঝে যেতে যে কত ধানে কত চাল আর কত গমে কত আটা। তো তুমি 5 লক্ষ টাকার বিনিময়ে তখন রাজি হয়ে গেছিলে, কিন্তু তারপর যখন স্ট্রাইকটা আসে তুমি ভাবো যে তোমার এই চ্যানেল যদি চলে যায় তাহলে কি হবে? এই যে যার ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিয়েছো তাকে তুমি খাওয়াবে কি করে? সেই জন্য তুমি কি করলে? এতই রেগে গেলে তখন বললে আর আমার কোনো দরকার নেই, আমার দরকার নেই, এবার আমি দেখে নেবো। তো তার মানে কি, তখন আর তোমার 5 লক্ষ টাকা দিয়ে হবে না, তখন তোমার আরও বেশি চাই। তো তোমার অনেকেই আছে তারা বলছে বাড়ির ভাগ নেই, আমি শুধু হাসি পাচ্ছি। সুপ্রিম কোর্ট থেকে কি অর্ডার বেরিয়েছে একটুখানি তোমার লিগ্যাল টিমকে ভালো করে বোঝাও। আর যাকে ঢপবাজ বলছো না, তুমিও তার ক্ষমতা বুঝে গেছো, সেই জন্যই তাকে নিয়ে এতগুলো কথা তোমার আজকে বাক্য ব্যয় করতে হচ্ছে। কারণ তোমার আসল রূপটা তোমার দর্শকদের সামনে সে তুলে ধরছে যে তুমি একটা এমন মা, 20 লক্ষর বিনিময়ে তুমি নিজের আর কি ছেলেকে ছেড়ে দিতে পারো। এমনি ছেড়ে চলে এসেছিলে, তো তুমি
যদি প্রমাণ দেখাতে হয় তুমি আগে দেখাবে যে কোনখানে কোন কোর্ট তোমাকে বলেছে যে আপনি বাচ্চার সম্পর্কে কোনো কথা বলবেন না, কারণ এটা তুমি একটা স্টেটমেন্ট দিয়েছো, তুমি নিজে বলেছো যে কোর্ট থেকে বারণ ছিল। তো কোর্ট থেকে বারণ কোর্ট মুখে মুখে করে না, কোর্ট লিখে বলে। আর তোমার সাথে যেটা সন্দীপের সেটা আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট, সেখানে কোনো লিখিত হয় না। তুমি লিখিত চেয়েছো না যে তোমার সই আছে এরকম কোনো একটা কাগজ, যাতে সঙ্গীতা দিদিভাই দেখায় যে তুমি 20 লক্ষ টাকার দাবি করেছো, তোমার সই করা কোনো কাগজ আছে। সই করা কোনো কাগজ থাকে না। আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট যেটা হয় সেখানে কোনো লিখিত পড়িত কিছু হয় না, সেগুলো মুখের কথায় বিশ্বাসে কাজ করতে হয়। কারণ তারা কোর্টের বাইরে এসে কোর্টের খরচা বাঁচিয়ে তারা একটা মধ্যস্থতার জায়গায় আসছে। তো সেটা লেখালেখি তখনই হবে যখন ডিলটা ফাইনাল হবে। তো তুমি 20 লক্ষ টাকা কাউকে দিয়ে দাবি করিয়েছো, তুমি নিজে মুখে না বলো, তুমি নিজে মুখে না বলো, এগুলো কেউ নিজে মুখে করে? উকিল মারফত করায়, উকিল মারফত করায়। তোমার উকিল সঙ্গীতা দিদিভাই বা তোমার লিগাল মানে সন্দীপের লিগাল টিমকে হয়তো বলেছে যে 20 লক্ষ টাকা দিন, সেটেলমেন্ট করে দিন, করে নিন, বাচ্চা নিয়ে আর কোনো কথা বলবে না, ডিভোর্স দিয়ে দেবে, আর কোনো রকম কোনো ইন্টারফেয়ারেন্স করবে না আমার ক্লায়েন্ট। বলতেই পারে, এটা একদম অনুমান ভিত্তিক কথা, বলতেই পারি, অবশ্যই বলতে পারি। তুমি নিজেই বলেছো যে না, সে সময় বলেছিলে না আর আমি কোনো ক্ষমা টমা কোনো কিছুর মধ্যে চাইবো না, আমি কোনো ক্ষমা টমা চাইতে পারবো না। সে সময় আতামাদি সাটাকলি হয়ে বলে দিয়েছিলে ভুল করে। মনে হয় সন্দীপ তার বাবা মায়ের কাছে তোমার ক্ষমাও দাবি করেছিল যে আমার বাবা মায়ের কাছে ক্ষমা চাইতে হবে, আর ওই সীমার যে কেসটা সেটা তুলে নিতে হবে, তাহলে তোমাকে নিঃশর্তভাবে ও ডিভোর্স দিয়ে দেবে, মানে মুক্তি দিয়ে দেবে। কিন্তু ওই যে 5 লক্ষ টাকা যেটা দাবি করেছো, যেটা সন্দীপের পক্ষে মানা পসিবল হয়নি। কেন মানবে? 5 লক্ষ টাকা যেমন তোমার অ্যাকাউন্ট থেকে গেছে, তেমনি ওদেরও মাটির তলা থেকে কিছু জিনিস গেছে, যেটা ওরাই বলেছে। তো তার মূল্য আরও অনেক বেশি, সবচেয়ে বড় কথা সেগুলোর তো সেন্টিমেন্টাল ভ্যালু আছে। ওগুলো ওর মানে বংশ পরম্পরার জিনিস, যেটা কিনা এখন যদি ওই যত টাকা দামের সোনা, যেটা কি সন্দীপ বলেছে যে সোনা গায়েব হয়েছে, তো যত টাকা দামের সোনা গায়েব হয়েছে সেই তত টাকা দামের যদি সোনাও দিয়ে দেওয়া হয়, তাও ওই জিনিসগুলোর ভ্যালু সাথে ম্যাচ করা যাবে না, কারণ ওগুলোর একটা মানে কি যেন বলে মরাল ভ্যালু রয়েছে, ওগুলো বংশ পরম্পরার জিনিস। ঠিক আছে, তো ধপের চপটা একটু কম দাও, কারুর কপালে এখানে সি লেখা নেই। অবশ্যই উকিল মারফত তুমি হয়তো করতে চেয়েছো, আমি হয়তোটা রেখে দিচ্ছি, কারণ যখনই কোনো কথা বলবো সেটা যাতে পারফেক্ট হতে পারে, আমার দিকে উল্টে আঙুল না আসতে পারে, সেই জন্য আমি বলছি হয়তো। কারণ এই জিনিসগুলো কেউ কখনো সই সাবুত করে না। তবে হ্যাঁ, যদি সত্যি ডিলটা ফাইনাল হতো, তোমায় যদি 20 লক্ষ টাকা যদি সন্দীপ রাজি হতো দিতে, তখন কিন্তু নিশ্চয়ই সই সাবুত করে তার পুরো হিসাব রেখে সমস্ত ডিড করে সেটা নিয়ে কথাবার্তা হয়ে সাক্ষী প্রমাণ সাক্ষী সব রেখে তারপর সেটেলমেন্ট হয়, তাই না? এই যে কিছুদিন আগে ঘোড়ামুখী আর মন্দিরের মধ্যে যেটা হলো তাতে কিন্তু সাক্ষী ছিল, 2জন মানুষ সাক্ষী ছিল যে আমাদের মধ্যে এইটা চুক্তি হলো। কিন্তু যতক্ষণ চুক্তি হয়নি ততক্ষণ কেউ কারোর মানে সম্পর্কে লেখালেখি করেনি, কিন্তু যখন হয়েছে তখন তাদের মধ্যে কিন্তু একটা 2জনের তরফ থেকে 2জন মানুষ এসে সাক্ষী প্রমাণ রেখে সব একটা সেটেলমেন্ট এসছে। ঠিক আছে, তাই ওইসব বোকা কথা বলো না। কোনো মানুষই এটা দেখাতে পারবে না যে তুমি কত টাকা ক্লেম করেছো, এটা তুমি তোমার মুখ থেকেও না, তোমার উকিলের মাধ্যমে করেছো, উকিল মারফত হয়তো এটা হয়েছে। ঠিক আছে, তো বোকাটা অন্য কাউকে বানিও। তো যাই হোক, এটাই হচ্ছে বিষয়। তো সঙ্গীতা দি যে ওকে এমন হাল করে ছেড়েছে সেটা ও বুঝতেই পারছে, আর হয়তো ও এটারও ওর মাথায় আসছে যে এটা নিয়ে যখন কথাবার্তা হয়েছে, তো কোনো কল রেকর্ডিং বা কিছু যদি থাকে সেটা যদি শুনিয়ে দেয়, এরকম যদি কিছু শুনিয়ে দেয়, সেই জন্য আগের থেকেই বলে রাখলো যে কোনো চিঠি কোনো কাগজ আমাকে দেখান যেটাতে আমি সই করেছি যে হ্যাঁ আমার 20 লক্ষ টাকা দাবি আছে। তো সেটা কখনো দেখানো যায়? হয় কখনো আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টে কখনো এরকমভাবে চিঠি পাঠিয়ে দেয়? কখনো হয়? এই হচ্ছে আসল ব্যাপার। নিজে তো ওই ফোকলার হাতে চু বেনে রয়েছে, সারা দর্শকদের ভাবে চু। তো যাই হোক, এই ভিডিওটা এখন এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।